5 বছর পর বড়সড় অডিটোরিয়াম জুড়ে পাখির ঝাঁকের মতো মানুষ বসে। পরনের কাপড় বিভিন্ন ধরনের তাদের, সবাই এলিট পর্যায়ের লোক। আকাশটা আজ পরিষ্কার, নীল আকাশের বুকে সাদা মেঘ হাতছানি দিচ্ছে কখনো সখনো। যদিও নীল আকাশের বুকে সূর্যটা খাড়াভাবে আলো ছড়াচ্ছে, তবুও সিলেটের আবহাওয়ার উপর ভরসা করা মুশকিল। প্রকৃতির নিয়ম ভেঙে শীতকালও মেঘ ঝরে পড়ে বৃষ্টি হয়ে ধরণীর বুকে। প্রকৃতির মনোরম দৃশ্যটির বুক চিরে সামনের বিশাল স্টেজের উপর থেকে আকস্মিক গলা চিরে বেরিয়ে আসলো হোস্টের আনন্দদায়ক চিৎকার। হ্যালো, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, কর্পোরেট লিডার্স, উদ্যোক্তা এবং প্রিয় উপস্থিতি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আমার সালাম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। আমি আরমান শিকদার, আজকের এই সম্মানজনক আয়োজনের উপস্থাপক। কেমন আছেন আপনারা? আশা করি আমার মতোই ভালো আছেন। ভালো না থাকলেও কোনো বিষয় না। আজকের দিনটা এমন একটা দিন, মন খারাপই দূর করে মুখে ফুটিয়ে দেবে একটুখানি হাসির ছোঁয়া। তো আপনারা কি উত্তেজিত? এই বছরের বিজনেস বেস্ট আইকন অ্যাওয়ার্ড কে জিতে নিয়েছেন তা দেখার জন্য? আমি তো ভীষণ উত্তেজিত। ধারণা করুন তো, কে কে এই সর্বসেরা অ্যাওয়ার্ডটা পেতে চলেছেন? আচ্ছা, বাদ দিন, এত টেনশন নিতে হবে না, কারণ আপনাদের মধ্যে আরমান শিকদার উপস্থিত আছেন এবং তিনি জানিয়ে দেবেন এবারের অ্যাওয়ার্ডটাকে হাতছানি দিয়ে নিয়ে যেতে কে চলেছেন। তার আগে একটু মাস্তি মজা হয়ে যাক। যদি কোনো প্রকার এনজয়মেন্ট না থাকে তাহলে সেটা কোনো উৎসবই মনে হয় না। আরমান থামলো একটু, বলল, তবে তার আগে আমরা ধন্যবাদ জানাবো যারা আমাদের আইডিয়া, পরিশ্রম এবং সাহস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আয়োজনটি সম্ভব হয়েছে বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের উদ্যোগে এবং সহযোগিতায় রয়েছে মিডিয়া পার্টনার, যাদের প্রতি আমরা জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আরমান একবার সবার দিকে তাকিয়ে হাসল। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ এম.এস. ওয়াহিদ সাহেবকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। এম.এস. ওয়াহিদ বক্তব্য দিলেন মঞ্চে দাঁড়িয়ে। এত বছর তিনি কীভাবেই ব্যবসার পেছনে খেটেছেন, কত কষ্ট পার করে এই পর্যায়ে এসেছেন, তা বলতে লাগলেন। ওনার বক্তব্য শেষ হতেই আবারও করতালিতে মুখর হলো পুরো দর্শক সারি। অপেক্ষা না করিয়ে এবার আমরা প্রবেশ করছি আজকের সবচেয়ে প্রতীক্ষিত পর্বে, অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন সেগমেন্ট। করতালি বেজে উঠল আবারও। পেছনের স্ক্রিনে ভেসে উঠল 4 জনের মুখ। সেখানে দুটো মুখ নতুন আর দুটো মুখ গত 5 বছর ধরে প্রতিবার দেখা গিয়েছিল এবং তাদের মধ্যে একজনই পেয়েছেন অ্যাওয়ার্ডটা। এবারের অ্যাওয়ার্ডটা কে নিয়ে যান তা বলা মুশকিল বটে। দর্শক সারিতে বসা কিছু মানুষ জানার জন্য উৎসুক কে নিয়ে যাচ্ছেন এবারের অ্যাওয়ার্ডটা, কিন্তু কিছু মানুষের মুখে বিরক্তির ছাপ। হয়তো তারা জানে কে নিতে চলেছেন এই অ্যাওয়ার্ড। আরমান বলতে শুরু করল, মনোনয়ন পেয়েছেন সৈয়দা নুসরাত নাসির, সারাদ মালহোত্রা, আসাদ আহমেদ খান, আয়দান চৌধুরী এবং নাটকীয় ভঙ্গিতে থেমে গেল সে, সময় নিল কিছুক্ষণের জন্য। অতঃপর অডিটোরিয়ামের পুরো নীরবতা ভেঙে ভেসে আসলো আরমানের পরিষ্কার স্বর, দিস ইয়ার বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড গোস টু সৈয়দা নুসরাত নাসির। আরমানের কথা শেষ হতেই 2 হাতে তালি বেজে উঠল দর্শক সারিতে। উল্লাসে ফেটে পড়লেন কিছু সংখ্যক মানুষ, কিন্তু যার নাম ধরে ডাকা হলো তাকে মঞ্চের আশেপাশে কোথাও দেখা গেল না। আরমান দীর্ঘশ্বাস ফেলল, বলল, গত 5 বছরে ওনাকে একবারই অনুষ্ঠানে দেখা যায়নি। এবারও দুঃখের সাথে বলতে হচ্ছে,
সৈয়দ চয়েসের সিইও সৈয়দা নুসরাত নাসির অনুপস্থিত। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন দেশের সেরা ব্যবসায়ী এবং ইনোভেটরর। এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। রিমোট চেপে টিভি বন্ধ করে দিল একটা হাত। ঠোঁট কামড়ে বন্ধ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অনেক সময়। আমি নুসরাত নাসির, যে এলিট পর্যায়ের এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি কখনো দেখিনি পৃথিবীর নিষ্ঠুরতা, খাবারের অভাব, কষ্ট কী তা। শুধু দেখেছি খুশি, উচ্ছ্বাস আর ভালোবাসা। কলি থেকে ফুল ফোটার পর যেমন ফুল ঝরে পড়ে যায়, আমিও তেমন ঝরে পড়েছি এক সময়। দাদার কথা রাখতে গিয়ে আমার জীবন শেষ হয়ে অতল সমুদ্রের গভীরে ডুবে গিয়েছে। আমি বুঝিনি আমার জীবনটা কিভাবে শেষ হচ্ছে, আমি ধ্বংস হচ্ছি কিভাবে। শুধু ভেবেছি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের সামনে একজন ডিভোর্সি নারী কখনো মাথা উঁচিয়ে দাঁড়াতে পারিনি, আমি দাঁড়িয়েছি। কিন্তু এই নিয়তির নিষ্ঠুরতার সাথে আমি টিকে থাকতে পারিনি, লড়াই করে যেতে পারিনি। আমি পিছিয়ে গেছি আমার বাসনা থেকে। আমি নুসরাত নাসির, যে কখনো বাবার ব্যবসায় হাত দিতে চাইনি। সারা জীবন হাসি মজা করে কাটিয়ে দিতে চেয়েছি। সে আজ একজন সিইও হিসেবে পুরো একটা ব্যবসা সামলাচ্ছে। পৃথিবীর নিষ্ঠুরতা আমাকে দাবিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। আমি আবারও উঠে দাঁড়িয়েছি, নিজেকে ঝরা ফুল হতে দেইনি। মানুষ যাকে পায়ে পিষিয়ে চলে যায়, আমি হয়ে উঠেছি সৈয়দ নাসির সাহেবের দ্বিতীয় কন্যা সৈয়দা নুসরাত নাসির। আমি কখনো হারতে শিখিনি। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, নুসরাতরা কখনো হারে না। জীবনের নিষ্ঠুরতা পায়ে মারিয়ে এগিয়ে গিয়েছি নতুন ভবিষ্যতের দিকে। জীবনকে স্মরণীয় করতে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে আমি এই ব্যবসার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছি। অতীত এখন শুকনো গোলাপের মতো নিষ্প্রাণ। শৈশব কৈশোর ভুলে গিয়ে যুবতী হয়েছি আমি, যেখানে কোনো অনুভূতির আর বেঁচে নেই। 19 বছর বয়সে আমি নিজের নামের পাশে তালাকপ্রাপ্ত বা ডিভোর্সি নারীর ট্যাগ লাগিয়েছি। আমি নুসরাত নাসির জীবনের সকল ঝড়ঝাপটা সামলে এখনও বটবৃক্ষের ন্যায় এক জায়গায় টিকে আছি। জীবনের নিষ্ঠুরতায় অনেক কষ্ট পেয়েছি, তবুও নিজের ভেতর তা লুকিয়ে রেখেছি। কখনো মুখ ফুটে কাউকে কিছু বলিনি। অনেক সময় সেই মনে পাওয়া কষ্টগুলো বাক্সবন্দি করে সমুদ্রের গভীরে ছুঁড়ে ফেলেছি। কোনো বিষ্ঠান নাই। যারা কষ্ট দিয়েছে তাদের উত্তর দিয়েছি। কখনো নিজের চেহারায় সেই কষ্টের ছাপ উঠতে দেইনি। মানুষ তুফানকে ভয় পায়, কারণ তাদের ইচ্ছাশক্তি দৃঢ় নয়। আমি তুফানকে ভয় পাই না, কারণ আমি নিজেই এক তুফান। যেদিকে যাই সব লণ্ডভণ্ড করে দেই। মেয়েরা ফুল পছন্দ করে, কিন্তু আমি করি না। আমি জানি ফুল পছন্দ করে নিরীহ নির্বোধ মেয়েরা। ফুলকে মানুষ পায়ে মারিয়ে পিষে চলে যায়, কিন্তু কাটা মানুষের হাতে ফুটে যায়। মানুষের কষ্টের কারণ হয়, তাই কাটাই আমার পছন্দের। আমি নুসরাত নাসির, যে হুঁশজ্ঞান হওয়ার পর কখনো নিজেকে কাঁদতে দেয়নি। যারা কাঁদে তারা মানুষের চোখে সহানুভূতির পাত্রী। আমি কারোর চোখে সহানুভূতির পাত্রী হতে চাই না। কেউ আমার কান্না দেখুক, আমি তা পছন্দ করি না। আমি জীবনে একবার কান্না করেছিলাম জ্ঞান হওয়ার পর। নিজের করা বোকামির জন্য আমি আজও আত্মগ্লানিতে ভুগি। কেন আমি সেদিন কান্না করতে গিয়েছিলাম? এমন কাজ করা আমার মতো একজনের জন্য শোভা পায় না। যাই হোক, অতীত এখন আমার কাছে শুধুই অতীত। অতীত ভেবে কখনো কান্না করা বা দুঃখ প্রকাশ করা আমার সাথে যায় না। এটা শুধু বোকারা করে। আমি নুসরাত নাসির। আমাকে কখনো দুঃখ, কষ্ট, সহানুভূতি ছুঁতে পারে না, পারবেও না। আমি এমনই একজন পাথর,
যেখানে মাথা ঠুকে মরে গেলেও কোনো উত্তর ভেসে আসবে না, কোনো সহানুভূতির একটা শব্দ বের হবে না। চুপচাপ হেঁটে এসে নুসরাত দাঁড়ালো জানালার সামনে। চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। বাড়ির পেছনের বনের দিকে তাকিয়ে রইল নির্জীব নিস্তব্ধ। কারোর নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। চোখ বন্ধ করতেই জীবনের দুর্ধর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে পড়ল তার। ঠোঁট বাঁকালো তাচ্ছিল্য নিয়ে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকেই নিজেকে বলল, ভুলে যাও নুসরাত, ভুলে যাও। অতীত মনে করে কাঁদে বোকারা। তুমি বোকা নও, যা ফেলে এসেছো তার দিকে ফিরে তাকানো তোমার সাথে যায় না। আকাশে সূর্যটা খাড়াভাবে রোদ ছড়াচ্ছে। মেঘগুলো হাতছানি দিচ্ছে চারিপাশে। নীল আকাশের গায়ে সাদা ছোপ ছোপ মেঘের প্রলেপ দেওয়া। বাতাসের সাথে ঝাপটা দিয়ে কলকলিয়ে গান গাচ্ছে পাখি। তাদের সুরের সাথে মিলিয়ে ভেতরের ঘর থেকে ভেসে আসছে ইরহামের গানের সুর। গিটারের ঝনঝন শব্দর সাথে চিৎকার দিচ্ছে। আজকাল নিয়ম করে প্রতিদিন গান গায় ইরহাম। সে রকস্টার হবে। শোয়েব সাহেব ইরহামের এমন পাগলপানা দেখতে দেখতে একদিন বিরক্ত হয়ে পাশের বাড়ি থেকে এই বাড়িতে আসলেন। এসে ছেলেকে দেখে তিনি হার্ট অ্যাটাক করে ফেললেন ছোটোখাটো নিজ মনে। কাঁধ সমান চুল, লম্বা লম্বা গোঁফ দাড়ি। তার ভেতর থেকে উকি দিচ্ছে দুটো পুরো ঠোঁট। অবাক চোখে তাকিয়ে থাকলেন তিনি। কোনো ভণ্ডপীর মনে হচ্ছে তাকে দেখে। জিজ্ঞেস করলেন যখন, এই অবস্থা কেন তোমার? কি করেছো তুমি নিজের? পীর হচ্ছ নাকি? উত্তর ছিল তার এমন, পীর হতে যাব কেন, আমি রকস্টার হব। রাগে ফেটে পড়লেন উত্তর শুনে ভদ্রলোক। রকস্টাররা এমন থাকে? থাকে না কে বলেছে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন শুনে ভদ্রলোক গ্যাঁত করে উঠলেন। কিছুক্ষণ ছেলের আগাগোড়া জহুরি চোখে দেখে নিয়ে শুধালেন, অফিসে জয়েন করছো কবে? ইরহাম তার দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, জয়েন করব। হাসতে চাইলেন ভদ্রলোক, কিন্তু তার মনক্ষুণ্ণ করে দিয়ে জিজ্ঞেস করল ইরহাম, কোন পদে? ভালো পদেই দেওয়া হবে। ইরহাম নির্লিপ্ত ভঙ্গিতে হাতের গিটারে আবারও টুংটাং শব্দ করে। তার উপর নিচে বিট হয়ে মনোরম এক সুর ভাজে। তারপর বন্ধ হয়। সে জানতে চায় বাবার কাছে, কোন পদে বললে ভালো হয়? জেনারেল ম্যানেজার পদে। গালে হাত ঠেকায় সে। ভাবনাতীত কণ্ঠে শুধায়, নুসরাতের নিচের পদে? মাথা দোলালেন ভদ্রলোক। ইরহাম সোজা কোনো মারপ্যাঁচ ছাড়া কণ্ঠেই বলে ওঠে, নুসরাতের নিচের পদে আমি কাজ করব না। ছেলেকে পরপর প্রশ্ন করেন ভদ্রলোক, কেন? তার উত্তর ছিল এমন, যেহেতু আমি নুসরাতের তুলনায় গুণে গুণে 17 দিনের বড়, তাই আমাকে বড় পদে দিতে হবে। শোয়েব সাহেব দাঁতে দাঁত চাপলেন। কটমট করে উঠে বললেন, হারামজাদা। আঙুল তুলে দুই দিকে নাড়ালো ইরহাম। বলল, আব্বু, হারামজাদা বলবেন না। প্রেস্টিজে লেগে গেলে আর কোম্পানি ছায়াও মারাবো না। ভদ্রলোক নমনীয়তা আনলেন নাটকীয় ভঙ্গিতে। মহারাজ, আপনি কোন পদে বসতে চান দয়া করে বললে আমরা উপকৃত হতাম। ইরহাম মাথার নিচে হাত দিয়ে বসল। ভাবভঙ্গিমা এমন সিংহাসনে বসেছে সে, আর তার সাধারণ এক মন্ত্রী শোয়েব সাহেব। বাবার দিকে চোখ দিল না। বুঝল ভদ্রলোক লাল দুটো চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছেন। গলা খাকারি দিল। গাম্ভীর্যের সহিত হাত নাড়িয়ে বলল, বোর্ড অব ডিরেক্টর পদে দিলে তবেই আমি যাব। কথা শেষ হলো না, ধরাম করে পশ্চাৎ দেশে লাথি বসালেন ভদ্রলোক। রুট কণ্ঠে বললেন, বালের বজানো তুমি, যে ডিরেক্টর পদে বসবে। ইরহাম বিগলিত হাসল। লাথি খেয়ে তার হাসি বেড়েছে যেন আর একটু। বলল, এই জন্যই তো বসছি না। নাজমিন বেগম ঠান্ডা বাড়িতে ইরহামের প্রতিদিনকার এই তাণ্ডবে বিরক্ত।
দেখতে এক সন্ত্রাসের মতো দেখায়, তার উপর এই অবস্থা। আবারও গিটারে টুংটাং বাজতেই নুসরাতের গলা শোনা গেল, ইরহাম, স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। দোতলার ড্রয়িং রুম থেকে ইরহামের গলার স্বর ভেসে এলো, যদি না করি, আই উইল কিল ইউ। ইরহাম নিজের জায়গায় অটল থেকে বলল, আই ডেয়ার ইউ, দেখি আমাকে মারত। ইরহামের কথা শেষ হলো না, ধূপধাপ রুম থেকে বের হওয়ার শব্দ পাওয়া গেল কারোর। সেলিয়েন গার্ডিয়ান জড়ানো তার গায়ে, হাঁটুর কাছে সামান্য ফাটা ওভারসাইজ জিন্স। চোখ উপরের দিকে তোলার আগে ইরহাম বিড়বিড় করল, কিরে নুসরাত। কথা শেষ হওয়ার আগেই 182 ওয়াটের একটা থাপ্পড় পড়ল তার গালে। চিৎকার করার সময়টুকু পেল না, চোখ বন্ধ করতেই কানের কাছে ভো ভো করে উঠল। এরপর আর কিছু বোঝার সক্ষমতা রইল না, সব কিছু অন্ধকার হয়ে আসলো তার চোখের সামনে। যখন জ্ঞান ফিরল তখন চোখ খুলে সুরভির ড্যাব ড্যাব চাহনি লক্ষ্য করল নিজের দিকে সে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে মেয়েটা। ইরহাম উঠে বসতে নিল, কোথাও একটা টান পড়তেই কান ঝাঁঝিয়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে আসলো অতর্কিত শব্দ। সুরভি পাশ ঘেঁষে বসে দাড়ি গোফে আবৃত মুখটায় হাত বোলালো, মাথা এলিয়ে দিল আলছি ভঙ্গিতে ইরহাম সুরভির হাতে। কবে বন্ধ করবি নাটক? ইরহাম নির্লিপ্ত স্বরে বলল, কিসের নাটক? মুখের গোঁপদাড়ি বেড়েছে তোমার, কবে কাটবে ইরহাম? কাটব। এই যে প্রতিদিন গিটার নিয়ে বাজখাই গলায় গান গাও, লাভ কি এতে? লাভ আছে, কয়েকদিনের ভেতর আমি রকস্টার হয়ে যাব। এমন করছো কেন তুমি ইরহাম? ইরহাম সুরভির গালে ঠোঁট ছোঁয়ালো, কোমর চেপে ধরল শক্ত করে। শিরদাঁড়া বেয়ে বয়ে গেল শিরশিরে বাতাস। নড়ে চড়ে হাত ছড়াতে চাইল ইরহাম, চোখ পাকালো। নড়বে না, চুপচাপ বসে থাকো। সুরভি চুপটি করে বসে রইল। ইরহাম নিজের গালে হাত বুলিয়ে আর্তনাদ করল, আহ, কি ব্যথা। সুরভি নিরুদ্বেগ কণ্ঠে জিজ্ঞেস করল, থাপ্পড় খেয়েছেন? মাথা দোলালো নির্লজ্জের মতো। সে হাসল একটু। অতপর গোঁপদাড়ির আড়ালে থাকা অধর ছোঁয়ালো আবারও মেয়েলি গালে। দাড়ির খোঁচা লাগতেই সুরভি কোকিয়ে উঠল, গালে হাত বুলিয়ে বলল, ব্যথা পাচ্ছি ইরহাম। ইরহাম ছেড়ে দিল তাকে। হাতের গিটারটা বগল দাবা করে নুসরাতের লক করা দরজার সামনে দাঁড়ালো। ব্যঙ্গ করে বাজখাই গলা ছেড়ে গাইল, কচুবনে হেগে গেল কালো কুকুরে। চেঁচানো স্বর ভেসে এলো ভেতর থেকে, শাট আপ ইরহাম। মানা শুনল না, আবারও একই সুরে টেনে টেনে গাইল সে। ওপাশে রেগে ফেটে পড়া নুসরাতের মুখ ভেবে ভীষণ খুশি হলো। গল গল হাসি ঠোঁটে ঝুলিয়ে গিটার বাজালো ঝনঝন করে। আবারও গাওয়ার জন্য মুখ খুলতেই ধরাম করে দরজা খুলে গেল। হাতে শিকারের বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত। বন্দুক তার দিকে তাক করে রাখা, ট্রিগারে হাত চেপে ধরে রেখেছে। অন্তরাত্মা কেঁপে উঠল সেকেন্ডের ভেতর বেচারার। চোখ মুখ লাল করে গুনল, 1, 2, 3। অতপর এক দৌড়ে হাওয়ার সাথে মিলিয়ে গেল বাড়ির অভ্যন্তরে। সৈয়দ বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটছে, চারিদিকে রমরমে ভাব। সুরভি আজকে রান্না করে পাঠিয়েছে। আহান এতদিন হোস্টেলে ছিল, বাড়ি ফিরেছে বলে। বাড়ির মা চাচিরা তার ফিরে আসার খুশিতে উচ্ছ্বাস এতক্ষণ করলেও আহানকে দেখে তাদের মুখের অবস্থা রক্তশূন্য হয়ে আছে। আহানের নিজের ভেতরই নেই কোনো উচ্ছ্বাস, কোনো এক কারণে মুখটা ভয়ানক রকম গম্ভীর হয়ে আছে। 5 বছর আগে থেকেই তারই ভাবগতি। আজ একটু বেশি চেহারার আদলটা গম্ভীর। খাড়া নাকটার উপর আঘাতের চিহ্ন, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। ফিনফিনে শরীরে সাদা শার্টটা জায়গায় জায়গায় ফাটা, হাতের এক পাশ ছিঁড়ে গিয়ে ঝুলছে কোনো রকমে।
সাধারণ সেন্ডো গেঞ্জি পেঁচিয়ে থাকায় হাতের বাহু থেকে রক্ত বের হচ্ছে, তা স্পষ্ট লক্ষ্যমান। চুলের ভেতর জ্বালা করছে, হয়তো মাথাও ফেটে গেছে সংঘর্ষে। ক্যাম্পাসে আরও ঝগড়া হয়েছে। 2 বছর ক্যাম্পাস থেকে যতবার বাড়ি ফিরেছে সে, ততবারই নাক মুখ মাথা সব ফাটানো ছিল তার। বয়স বাড়ার সাথে সাথে আগের ছেলেমানুষি কমে গেলেও ঝগড়ার একটা ব্যামো এসে গেছে। যেচে পড়ে মানুষের ঝগড়ার ভেতর ঢুকে যায় সে। যখন জিজ্ঞেস করা হয়, এখানে তোমার ঠ্যাং ঢোকানোর কি অধিক প্রয়োজন ছিল, সন্ত্রাসের মতো তাকাবে সবার দিকে, বলবে কাঠখোট্টা গলায়, দরকার ছিল বলেই ঠ্যাং ঢুকিয়েছি। কি দরকার ছিল তা বলে না। মেয়েজনিত সকল ধরনের ঝগড়ায় পাওয়া যায় তাকে। এর জন্য মার পড়ে এই বয়সে এসেও। সোহেব কোনো কালেই বাচ্চাদের মারধর করেন না, কিন্তু সোহেবের হাতে সে মার খাচ্ছে। আজ যদি এসে শোনেন আবারও ক্যাম্পাসে মেয়ে একটার পক্ষ ধরে হাতাপাই করে এসেছে, তাহলে নির্ঘাত মার পড়বে। কিন্তু এই বিষয়ে ভাবশূন্য সে। মরল কি বাঁচল তার কিছুই যায় আসে না। ঝর্ণা বেগম চড়থাপ্পড় মেরেছিলেন অনেকবার, এমনকি নাজমিন বেগমও। তবুও সে অটল তার জায়গায়। অনড়ই পদক্ষেপ থেকে কেউ নড়াতে পারছে না। সেদিন মারের সময়ে শোয়েব সাহেব খ্যাপাটে গলায় জিজ্ঞেস করলেন, মেয়েদের পক্ষ নিয়ে তোমার এত ঝগড়া? হুঁ, ওরা তোমার কি লাগে? দরজা বন্ধ ছিল। ওপাশে আহান নিশ্চুপ দাঁড়িয়ে চাচার সামনে। কেমন করে তাকিয়ে থাকতে থাকতে উত্তর দিয়েছিল, বোন লাগে, বোন। শোয়েব চেতলেন যেন। প্যান্টের বেল্টের বাড়ি পড়ল আবারও আহানের পিঠে। বাহিরে দাঁড়ানো রোহিণী চোখ কুঁচকালেন। হৃদয় কাঁপল ছেলের কষ্টে। তোমার বোন বাড়িতে আছে, বাহিরে বোন পাতাচ্ছ কেন? এত দরদ উতলাচ্ছে কেন? বোন নেই তোমার বাড়িতে? বাহিরের ঝগড়ায় যেচে পড়ে ঠ্যাং ঢোকাচ্ছ কেন? আহানের নিরুদ্বেগ কণ্ঠস্বর। ভ্রু উপরে তুলে তির্যক হাসল। ভেসে এলো তার উত্তর, ইউ নো দ্যাট চাচ্চু। বোনগুলো বোন নেই, ওগুলো কলের পুতুল হয়ে গেছে। তার জন্য দায়ী কারা জানেন? শোয়েব সাহেব থমকালেন। দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, কারা দায়ী? আহানের তাচ্ছিল্যে স্বর ভাসল পুরো রুমে। আপনারা। আমার কৈশোর নষ্ট করে দেওয়ার জন্য কারা দায়ী জানেন? আপনারা দায়ী। আমার বোনদের জীবন নষ্ট করার জন্য কারা দায়ী জানেন? আপনারা। সব দোষ আপনাদের। এরপর আর আহান দাঁড়ালো না, বেরিয়ে গেল দরজা খুলে রুম থেকে। মায়ের ছলছল চোখের দিকেও ফিরে তাকালো না। শোয়েব সাহেব দাঁড়িয়ে রইলেন হাতে বেল্ট নিয়ে, টু শব্দটি করলেন না। আহানের বাক্যের বিরুদ্ধে কিছুই বললেন না। সেদিনের পর আর বাড়ি আসেনি সে। 2 মাস পর এই বাড়িতে পা পড়েছে। গোলুমলু শরীরটা আর আগের মতো নেই, শক্তপোক্ত হয়ে গেছে। সোফায় পা ছড়িয়ে বসে শূন্য নেত্রে দেয়ালের দিকে তাকিয়ে থাকলো কিছু সময়। কি মনে করে উঠে দাঁড়ালো। খাবার না খেয়েই বেরিয়ে এলো বাহিরে। পেছন থেকে ডাক ভেসে এলো, তবুও সে শুনল না। মাটির দিকে চোখ স্থির করে হেঁটে চলে গেল সামনে। ভাবলেশীন তার দৃষ্টি। আকস্মিক ঝড়ের গতিতে পাশ কাটিয়ে তার থেকে একটু খাটো একটা মেয়ে দৌড়ে চলে গেল। আহান ঘাড় ঘুরিয়ে তাকালো। ডাকলো না, মেয়েটাও তাকালো না। কেমন অপরিচিতের মতো তার ব্যবহার। চেনা পরিচিত মুখটার একাংশ দেখতে পেল শুধু পেছন থেকে ঝাপসা ঝাপসা। শীত পড়েছে এবার পুরো দমেই। বছর ঘোরার আগেই যেহেতু শীত এসেছে, সেহেতু মোটামুটি বেশ পড়বে শীত ধারণা করা যায়। গাছ হতে পাতা নিচে পড়ে পড়ে খালি হয়ে গেছে গাছ। বসন্ত আসবে যখন, তখন গাছে গাছে পাতার সমারোহ দেখা যাবে। বাতাসে শীতের মিষ্টি একটা গন্ধ। চারিদিকে হাওয়ার উত্তাল সুর। এই বছর শীতে প্রকৃতি অবাক করে দিয়ে আকস্মিক ঝেঁপে বৃষ্টি নামল। সেই বৃষ্টিতে ভিজল ইরহাম আর সুরভি।
শীতে কাঁপতে কাঁপতে ইরহামের বুকে আশ্রয় নিতেই তাকে ঠেলে সরিয়ে দিল ছেলেটা। ইরহামকে এখন আর ছেলে বলা চলে না। আগের তুলনায় স্বাস্থ্যবান হয়েছে। শুভ্র মুখটাতে পুরুষালী অহংবোধ আছে। পেটানো খাঁজকাটা পুরুষালী শরীর উচ্চতায় ছাড়িয়ে গিয়েছে বাড়ির সবাইকে। 6 ফুট 1 ইঞ্চিতে গিয়ে ঠেকেছে সে। 5 বছর আগে যে নুসরাত তার কপালে এসে পড়ত, সেই নুসরাত এখন তার বাহুতে এসে পড়ে। এটাই তার কাছে বিগ অ্যাচিভমেন্ট। আগের মতো সব থাকলে হয়তো খেপানো যেত খ্যাপাটাকে, কিন্তু এখন আর তার সম্ভব নয়। কেমন নিস্পৃহ এই বাড়িতে তার অস্তিত্ব। আকাশে পেঁজা তুলোর ন্যায় মেঘ খেলা করছে। ঘড়ির কাঁটায় ঠিক 9টা বেজে 25 মিনিট। সৈয়দ চয়েসের শোরুমে এসে ধীরে ধীরে প্রবেশ করছে স্টাফরা। ট্রান্সপারেন্ট গ্লাস দ্বারা আবৃত শোরুমে যে যার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজে লেগে পড়েছে। স্টাফদের বুকের ধরফরানিও বাড়ছে। চোখ দুটো ভয়ার্ত সবার। গত 2 মাসে 8 জন স্টাফকে ছাঁটাই করেছেন এখানকার সিও। প্রতিদিন একজন না একজনকেই ছাঁটাই করেন তিনি। কখন না জানি রূপার নাম এসে যায় সেই লিস্টে, তা ভেবেই হৃৎপিণ্ডটা লাফায়। ম্যামের সামনে কথা বলতেই তো তার জান বেরিয়ে যায়। একজন মানুষের চোখগুলো এত উদাস হয় কী করে? মানুষের দিকে ঠান্ডা নজরে কিভাবে সে তাকায়? ভুলবশত রূপা ভাবনার অতলে ডুবে গিয়ে সেভাবে তাকানোর চেষ্টা করতেই মুখের সামনে ভেসে উঠল সেই উদাস চোখের নিষ্পাণ মুখটা আবারও। তার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক। ভরকে গিয়ে সোজা হওয়ার আগেই উঁচু লম্বা মহিলাটার গম্ভীর নাকুচু স্বরটা কানে এসে বাড়ি খেল। ইউ আর ফায়ার। রেজিগনেশন লেটার দিয়ে দাও এই মেয়েকে। আগামীকাল থেকে আর যেন না দেখি তোমাকে। কথার শেষ হওয়ার পূর্বেই রেজিগনেশন লেটার হাতে ধরিয়ে দেওয়া হলো। অতঃপর তার সকল পাওনা মিটিয়ে দিয়ে বের করে দেওয়া হলো শোরুমের বাহিরে। নুসরাত পায়ের আওয়াজ তুলে হেঁটে গেল সিঁড়ির দিকে। সৈয়দ চয়েসের 4র্থ তলা করা হয়েছে, যেখানে সে বসে। উপরে বসেই নিচের সব কিছুর উপর নজর রাখে সে। নিজের শীতল রুমটায় প্রবেশ করে ঘুরে তাকালো রুবার দিকে সে। জিজ্ঞেস করল, সিসি ক্যামেরা ঠিক করে দিয়ে গেছে? রুবা কথা বলল না ভয়ে, শুধু মাথা দোলালো 2 পাশে। নুসরাত আঙুল তুলে চুটকি বাজিয়ে দেখালো রুমের বাহিরে বেরিয়ে যাওয়ার জন্য। চুপচাপ কোনো প্রশ্ন ছাড়া ট্রান্সপারেন্ট রুমটার বাহিরে বেরিয়ে গেল রুবা। দাঁড়ালো সোজা টান টান হয়ে। রুমটা সাউন্ডপ্রুফ এখনও না হওয়ায় ভেতরের কথা বাহিরে আসছে। আর চোখে তাকিয়ে দেখল কল দিচ্ছেন কাউকে ল্যান্ডলাইন থেকে। স্বরটা গম্ভীর অত্যাধিক মাত্রায়। হাই হ্যালো বললেন না, সোজা বললেন, সিসি ক্যামেরা ঠিক করে দেওয়ার কথা ছিল এসে গতকাল। 24 আওয়ার পার হয়ে গেল, এখনও ঠিক করা হলো না কেন? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। ওপাশের লোকের মুখ শুকিয়ে গিয়েছে হয়তো ম্যামের কথা শুনে। আমতা আমতা করে কিছু বলতে নেবে তার মুখের উপর ফোন কেটে দেওয়া হলো। শব্দ করে হাতের মোবাইলটা রেখে দেওয়া হলো টেবিলের উপর। অতঃপর 2 হাতে মাথা চেপে ওভাবেই বসে রইল কিছু সময়।